এখন দেখা যাচ্ছে 250 টাকার বিশেষ সুই 100 গুণ বেশি দাম দিয়ে 25,000 টাকায় কেনা হচ্ছে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কোনো গণমাধ্যমকে তার রিপোর্ট প্রকাশের জন্য যদি হেনস্থার শিকার হতে হয়, নানা রকম হুমকির মুখে পড়তে হয়, তখন আর কোনো গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারে না। যে নারায়ণগঞ্জে 333 নম্বরে সাহায্য চেয়ে মহাবিপদে পড়েছিলেন ফরিদ আহমেদ। বলা হয়েছিল তিনি যেহেতু একজন মানে পৈতৃক সূত্রে একটা বাড়ির মালিক এবং তিনি একটা হোসিয়ারি কারখানায় কাজ করেন, তা এই 333 নম্বরে টেলিফোন করে তিনি আমলাদের অযথা ব্যতিব্যস্ত করেছেন এবং সেই শাস্তি হিসেবে তাকে 100 গরিব লোকের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করতে বলা হয়। তিনি তার স্ত্রীর গয়না বন্ধক রেখে এবং 65,000 টাকা ধার করে সেই পরিশোধ করেন এবং তিনি বলেন যে আমি ধনী নই, আমি গরিব, আমি অত্যন্ত গরিব। আপনি লকডাউন, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ, সমস্ত মানুষ আজকে ক্ষুদ্র ব্যবসায়ী বলবে, হাট বাজার, স্থানীয় গ্রামের হাট বাজার পর্যন্ত বন্ধ। মাননীয় স্পিকার, আপনি সরকারের আয় কমছে আর আপনি ব্যয় দেখাচ্ছেন 6,03,000 কোটি টাকা। এটা হয় নাকি মাননীয় স্পিকার? এটা গতানুগতিক যে বাজেট, যে আপনি অতীতে যেভাবে বাজেট গত বছর করেছেন, তার আগের বছর করেছেন, ঠিক একই রকম বাজেট এবছর আপনি বাজেট উপস্থাপন করেছেন। হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3 তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাজেটের 6,03,000 কোটি টাকা যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এত বেশি বৈদেশিক ঋণ নির্ভর, এত বেশি আভ্যন্তরীণ নির্ভর, যেটি 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ। মাননীয় স্পিকার, এত ব্যাপক ঋণ নির্ভর বাজেট অতীতে কোনো সরকারের আমলে কোনো বাজেটই হয়নি। মাননীয় স্পিকার, গত 2020-21 অর্থ বছরে যে বাজেট সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে, সেই বাজেটও অবাস্তবায়িত থেকে গেছে। মাননীয় স্পিকার, সেখানেও আমরা বলেছিলাম যে করোনাকালীন সময়ে যে বাজেট দেওয়া উচিত ছিল সেটি সরকার দিতে পারে নাই এবং বাস্তবিক অর্থে সরকারের, আমি বলবো, নীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জনদুর্ভোগ এবং ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। আমি সাম্প্রতিক সময়ে যদি উদাহরণ দিই মাননীয় স্পিকার, গত রমজান মাসে থেকে আমাদের লকডাউনের মধ্যে গোটা দেশকে নিয়ে আসা হয়েছিল। ট্রান্সপোর্ট বন্ধ, পরিবহন সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, ট্রেন বন্ধ বা বিমান বন্ধ। আমরা ঈদের সময় দেখলাম মানুষের কি দুর্ভোগ। আজকে মানুষ প্রাইভেট গাড়িতে করে, প্রাইভেট রেন্টে গাড়িতে করে, যে মানুষটি সামাজিক দূরত্ব বজায় রেখে 500 টাকায় ঢাকা থেকে রাজশাহী নবাবগঞ্জ যেতে পারত, সেই লোককে 3,000 4,000 টাকা করে তাকে খরচ দিতে হয়েছে। আজকে মাননীয় স্পিকার, আপনি এই মাঘাট দিয়ে পার হতে গিয়ে ফেরিতে বন্ধ থাকার, লঞ্চ বন্ধ থাকার কারণে সেখানে আপনি ঢালাওভাবে মানুষকে ফেরিতে পার করতে গেলেন এবং এদের সংক্রমণ হার বাড়লো এবং মাঝখান থেকে আপনার স্পিড বোর্ডে বেআইনিভাবে পার হতে গিয়ে প্রায় 40-50 জন লোক অকালে মৃত্যুবরণ করলো। এগুলো কি সরকারের ব্যর্থতা, অযোগ্যতা নয়? এগুলো সরকারকে দায় নিতে হবে না? মাননীয় স্পিকার, আজকে সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে যাচ্ছেন, আমি আপনাকে অনুরোধ করব, সাধারণ বাজেটে বিরোধী দলের সদস্যদেরকে আপনি অবশ্যই বেশি সময় দিবেন, কারণ সরকার তো বাজেট উত্থাপন করেছে। সরকারের এই বাজেটের ভালো মন্দ দিকগুলো আমরাই কথা বলবো। মাননীয় স্পিকার, সরকার তো সরকারের পক্ষে আলোচনা গুণগান গাবেই, কিন্তু সরকারের যে বিষয়গুলো রয়েছে আমি আপনার মাধ্যমে পরিষ্কারভাবে জানতে চাই। মাননীয়, আজকে আমি সবচাইতে বেশি উদ্বিগ্ন মাননীয় স্পিকার, বর্তমান দ্বিতীয় ঢেউ সারা দেশকে আজকে অস্থির করে তুলেছে। আমার নিজের জেলা রাজশাহী বিভাগ আজকে সবচেয়ে বেশি মারাত্মকভাবে আক্রান্ত। আমের বিরাট মৌসুম, সেখানে আজকে আম চাষিরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে ভয়ানকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি আজ থেকে যখন ভারতের আপনার এই ভ্যারিয়েন্ট যখন ব্যাপকভাবে ভারতে ছড়িয়ে পড়লো, আমি তৎকালীন সময়ে আমার জেলা প্রশাসনকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর আপনার চাঁপাইনবাবগঞ্জ সোনাম মসজিদ, তারপরে আপনার যশোরে আপনার সেখানে বেনাপোল, যেখান থেকে প্রচুর পরিমাণ দৈনিক হাজার হাজার ভারতীয় গাড়ি ঢুকছে, তাদের সাথে গাড়ির ড্রাইভার, গাড়ির হেল্পার, তার সহকারী, তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে। সেখানে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করতে পারে নাই বলি আজকে বাংলাদেশে গোটা এলাকায় ভারতীয় ভাইরাস ছড়িয়ে পড়েছে। এটি একেবারে সত্য মাননীয় স্পিকার। আজকে জানি না, আল্লাহর কাছে সর্বদা রাত দিন প্রার্থনা করছি যে আল্লাহ, তুমি আমাদের মানুষকে এই দুর্বিষহ অবস্থা থেকে, ভারত যেভাবে মানুষের লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে, শ্মশানে পোড়াতে পারেনি, দাফন করতে পারেনি, বাংলাদেশে যেন এই অবস্থা সৃষ্টি না হয়। যে জন্য সরকারকে আমি অনুরোধ করব যে আজকে সারা বিশ্বব্যাপী উন্নত বিশ্বের কাছে স্টাবলিশ যে আজকে ভ্যাকসিন আমাদের দিতে হবে। এই বাজেট উত্থাপন করেছেন মাননীয় মন্ত্রী, কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? আজকে 1.5 বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া, আমরা 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি দাবি করব যে আগামী কত দ্রুত সময়ের মধ্যে, তার কোনো সরকারের সিদ্ধান্ত ভুল ছিল,
আজকে কেন শুধু সরকার ওই সময়ে চায়না এসেছিল, রাশিয়া এসেছিল, তাদের ট্রায়াল দিতে চেয়েছিল, আমরা তাদেরকে অনুমতি দিইনি। তাদের যদি ট্রায়ালটি আমরা গ্রহণ করতাম তাহলে তাদের কাছ থেকে আমরা আজকে ভ্যাকসিন পেতাম। ভ্যাকসিন আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ আজকে, যে কারণেই আজকে আমরা ভ্যাকসিন চীনের সাথে কথা হচ্ছে, আমরা চীন থেকে ভ্যাকসিন পাবো কিনা এখনো অনিশ্চিত। মাননীয় স্পিকার, আমি আশা করব যে আজকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং অবশ্যই বাজেটে আপনাকে সুনির্ধারিত ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামান্য কিছু অর্থ বরাদ্দ রেখে, এটা দুর্নীতির ডিপো মাননীয় স্পিকার। এই গত 1 বছরে বলতে পারবে না সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এটি জনগণের কোনো কল্যাণে এসছে, জনগণের কোনো সঠিক অর্থে এই কোভিড নিয়ন্ত্রণের কাজে এসছে। সঠিকভাবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে এই বাজেটে করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান একটা বরাদ্দ থাকে, কত টাকা আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন করোনার জন্য। আমি দাবি করবো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব এলাকায় যেহেতু বাড়ছে, প্রত্যেকটি হাসপাতালে অন্তত পক্ষে 100 বেডের করোনা ইউনিট স্থাপন দ্রুতভাবে করতে হবে সরকারকে, না হলে মানুষ রাস্তায় মারা যাবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করবো, এবার মাননীয় প্রধানমন্ত্রী আছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে বাজেটে টাকা দিন, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ করলে শুধু হবে না, সক্ষমতা নাই মাননীয় স্পিকার, সক্ষমতা নাই। এখানে ডাক্তাররা একদিকে সরকারি চাকরি করছে, আবার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক দিয়ে সেখানে নির্ধারিত যে সরকারি দায়িত্ব পালন করার সময় সেই দায়িত্ব পালন না করে তারা বাইরে গিয়ে দায়িত্ব পালন করছে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আমি মনে করি সংস্কারের আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য সরকারকে স্বাস্থ্য বিভাগ সংস্কারের জন্য মন্ত্রী পরিষদের সদস্য, পার্লামেন্ট মেম্বার, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে কি প্রক্রিয়ায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশা থেকে উত্তরণ ঘটানো যায়, এই উদ্যোগ যদি সরকার না নেন, আমরা 1.5 বছর থেকে বলছি যে স্বাস্থ্য ব্যবস্থার এই পরিবর্তন আনতে হবে, সরকার আমলে নিচ্ছেন না। মাননীয় স্পিকার, আমি মনে করি এই ব্যাপারে সরকার অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ নেবেন। আমি মেগা প্রজেক্ট অবশ্যই পদ্মা সেতু হওয়া দরকার, মেট্রো রেল বাস্তবায়ন হওয়া দরকার, কিন্তু মানুষকে আগে বাঁচাতে হবে। মাননীয় স্পিকার, মানুষ আগে বাঁচলে আমার সবকিছু থাকবে। মানুষ বাঁচানোর জন্য টাকা সেখানে বরাদ্দ দেন। আপনি সামাজিক নিরাপত্তা খাতে কতটুকু টাকা দিয়েছেন? কোনো বাজেটে সুস্পষ্ট ক্লিয়ারই নাই। আপনি সামাজিক নিরাপত্তার জন্য সুরক্ষা কার্ড চালু করুন, যে আজকে বাংলাদেশে আমি 1 কোটি মানুষকে অন্তত পক্ষে 1000 টাকা করে হলো ওই চোর বাটপারদের মাধ্যমে নয় মাননীয় স্পিকার, সঠিকভাবে এনজিও আছে, সশস্ত্র বাহিনী আছে, তাদের মাধ্যম দিয়ে তালিকা স্বচ্ছ প্রণয়ন করে আপনি সুরক্ষা কার্ডের মাধ্যমে ভারতে পশ্চিমবঙ্গে করেছে। আপনার আমেরিকা ও যুক্তরাজ্য, তারা উন্নত বিশ্ব, তারা তাদের সরাসরি তাদের আইডির মাধ্যমে টাকা চলে যাচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ। আমার দেশেও আমি মনে করি যারা কর্ম হারিয়েছে, যারা বেকার হয়েছে, যারা আপনার এই ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া দরকার, তাদের সঠিক তালিকা অতি দ্রুত প্রণয়ন করে, যেটা অ্যাপসের মাধ্যমে, প্রযুক্তিতে ডিজিটালে আমরা অনেক উন্নত হয়েছি, তাদের মাধ্যমে আপনি তাদেরকে সহায়তা দিন। এছাড়া আপনার এই সমস্ত শুধু আলোচনার ভাষণ দিয়ে মানুষ কিন্তু আমার এই বাজেটের বই আর এই বাজেটের আপনার এই সমস্ত মানে বক্তব্য মানুষ আপনি শান্ত আশ্বস্ত করতে পারবেন না। আমি যে কারণে আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার, যে এখানে আজকে সরকারের এই বিষয়গুলির প্রতি অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত যত্নবান হতে হবে। 2 মিনিট মাননীয় সদস্য। আজকে আমাদের সংবিধানের মৌলিক যে বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এটি মৌলিক অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে। আমি বাজেটে অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, যেখানে আমাদের দক্ষ মানব শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই, অথচ দেখলাম যে বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি 15% ভ্যাট আরোপ করে দিলেন, কর আরোপ করলেন। এটা কথা হলো মাননীয় স্পিকার? আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে মানসম্মত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি ছাত্রছাত্রী পড়ালেখা করে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, কেন আপনি সেখানে কর আরোপ করবেন? এটা নিয়ে আজকে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এটি প্রত্যাহার হওয়া উচিত। এগুলো আপনার সাধারণ বাজেটে আমাদেরকে সময় দিবেন, আমরা তার উপর অবশ্যই এই বিষয়গুলো আলোকপাত করব। যেহেতু করোনাকালীন সময় আলোচনার সুযোগ আমাদের কম, কালকে বাজেট পাশ করবেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে কালকে আপনি পাশ করে দিবেন। কিন্তু আমি মাননীয় আপনার মাধ্যমে, এখানে মাননীয় সংসদ নেতা রয়েছেন, অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সম্পর্ক বাজেটে এখানে মাত্র কয়েকটি মন্ত্রণালয়ে দেখলাম যে অর্থ বৃদ্ধি করেছেন এবং অধিকাংশ মন্ত্রণালয়ে অর্থ ব্যয় করতে পারেননি, এবং যেগুলোতে ব্যয় করেছেন সেগুলোর মধ্যে স্বাস্থ্য শুধু একটা বিভাগ আছে, সামাজিক সুরক্ষা বিভাগ, শিক্ষা নাই। এই সমস্ত ক্ষেত্রে আপনার অর্থ বাড়ানোর কোনো রকমের এখানে আপনার প্রস্তাব আসে নাই। আমি অনুরোধ করব যে আগামী যে আমাদের সাধারণ আলোচনায় আমাদেরকে সুযোগ দিবেন বেশি করে বিরোধী দলের সদস্যদেরকে, এবং সত্যিকার অর্থে আমরা চাই যে মানুষ বাঁচানোর বাজেট। এই মাননীয় অর্থমন্ত্রী গতকালকে এখানে বলে গেলেন যে জীবন জীবিকায় প্রাধান্য, আর বাইরে গিয়ে বললেন ব্যবসা বন্ধ। আপনি লকডাউন, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ, সমস্ত মানুষ আজকে ক্ষুদ্র ব্যবসায়ী বলবে, হাট বাজার, স্থানীয় গ্রামের হাট বাজার পর্যন্ত বন্ধ মাননীয় স্পিকার। তো আপনি সরকারের আয় কমছে আর আপনি ব্যয় দেখাচ্ছেন 6,03,000 কোটি টাকা। এটা হয় নাকি মাননীয় স্পিকার?
এটা গতানুগতিক যে বাজেট, যে আপনি অতীতে যেভাবে বাজেট গত বছর করেছেন, তার আগের বছর করেছেন, ঠিক একই রকম বাজেট এবছর আপনি বাজেট উপস্থাপন করেছেন। আমি আর বক্তব্য বাড়াবো না মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি মাননীয় সংসদ থেকে অনুরোধ করব মানুষ বাঁচানোর জন্য এবং যে ধন্যবাদ মাননীয় সদস্য। প্রিয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন 50-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2020-21 অর্থ বছরে 5,68,000 কোটি টাকার বাজেট প্রণীত হলেও 11 মাস পরে 30,000 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 5,38,983 কোটি টাকায়। করোনাকালে দেয়া বাজেটের শিরোনাম ছিল অর্থনৈতিক উত্তরণ, ভবিষ্যৎ পথ পরিক্রমা। এই অর্থনৈতিক উত্তরণ আর ভবিষ্যৎ পথ পরিক্রমা পর্যালোচনা করে দেখা গেল করোনাকালে উন্নয়নের সংজ্ঞা হবার কথা ছিল যে জীবন এবং জীবিকা, এই দুই ক্ষেত্রে ভীষণভাবে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। সম্পূরক বাজেটে 19টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ বৃদ্ধির যে তালিকা দেওয়া হয়েছে তাতে খুব আশ্চর্যজনকভাবে বাদ পড়েছে করোনাকালে অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, সমাজ কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনার মতো এত জরুরি পরিস্থিতিতে কৃষিতে চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ একেবারেই অপ্রতুল ছিল মাননীয় স্পিকার। তার উপর সংশোধিত বাজেটে এই বরাদ্দ আরো কমেছে। এর ফলে আমরা দেখেছি খাদ্যশস্যের আমদানি সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ পর্যায়ে গেছে। মাননীয় স্পিকার, 19টি মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধির কথা বলা হলেও দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মাত্র 49% এডিপি বাস্তবায়ন হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ বাড়লেও বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্যসেবার এডিপি বাস্তবায়ন এই বছরই সবচাইতে কম। অর্থ বছরের প্রথম 10 মাসে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অথচ মাননীয় স্পিকার, করোনার সর্বাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল এই স্বাস্থ্য মন্ত্রণালয়। যে মন্ত্রণালয় করোনার মতো এত জরুরি অবস্থাতেও তার বরাদ্দকৃত অর্থ খরচে এত অদক্ষতা দেখিয়েছে, সেই মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর অর্থ যে কি সেটা দেশের মানুষ খুব ভালো বোঝে। অকল্পনীয় দামে আমরা দেখেছি বালিশ কিনতে, ওটির পর্দা কিনতে, বই কিনতে, কাঁটা চামচ কিনতে, এবং এখন দেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে 250 টাকার বিশেষ সুই 100 গুণ বেশি দাম দিয়ে 25,000 টাকায় কেনা হচ্ছে। মাননীয় স্পিকার, গত বছরে বাজেট প্রণীত হয়েছিল করোনার মধ্যে, কিন্তু তাতে স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। জিডিপির অনুপাতে মাত্র 0.9% বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে, যেটা নিয়ে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, এমন অবহেলার মাসুল দিতে হচ্ছে আজকে আমাদেরকে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের 15% এবং জিডিপির কমপক্ষে 5% হওয়া উচিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। এদিকে বরাদ্দ যা দেওয়া হয়েছে সেটাও কেন ঠিকঠাক ব্যয় করা গেল না, এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারংবার নির্দেশনা দেবার পরেও এখনো দেশের 42টি জেলায় সরকারি পর্যায়ে কোনো আইসিইউ কেন নেই? কেন এখনো রাজশাহী বিভাগে একটা বেডের জন্য মানুষকে 2 দিন ঘুরেও একটা বেড জোগাড় করতে পারে না হাসপাতালে? চিকিৎসা সেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে মাননীয় স্পিকার। ব্যক্তি খাতে ব্যয় কমার বদলে 67% থেকে বেড়ে দাঁড়িয়েছে 72%। এর ফলে স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় 66 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, এই মহামারীতে টিকা ব্যবস্থাপনায় শুরু থেকে আমরা 9/6 দেখেছি। সব ডিম এক ঝুড়িতে রাখার ফল হয়েছে সেরাম ইনস্টিটিউটের 6 মাসে 3 কোটি ডোজ টিকা দেবার কথা থাকলেও এবং সেই বাবদ মূল্য পরিশোধ করার পরেও টিকা এসেছে মাত্র 70 লাখ ডোজ, আর বেক্সিমকো এর মধ্যে লাভ করে নিয়েছে 38 কোটি টাকা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপের কারণেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারে নাই, যদিও রাশিয়া এবং চীন বাংলাদেশের সাথে চুক্তি করতে চেয়েছিল। কে বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি যখন এই কথা বলেন তখন টিকা নিয়ে দীর্ঘদিন থেকে জনগণের যে অভিযোগ থাকে সেটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। টিকা বিক্রি করে সরকারি দলের এক অতি ক্ষমতাশীল ব্যক্তির লাভের জন্য রাষ্ট্রের নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। করোনার শুরুতেই মাস্ক, পিপিই, সুরক্ষা সরঞ্জাম, টেস্টের জালিয়াতি, কেনাকাটা, লুটপাটের খবর আমাদের সামনে নিয়মিত এসছে। সাম্প্রতিক সময় ভয়ঙ্কর দুর্নীতির খবর এসছে স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ নিয়েও। করোনার জন্য জরুরি ভিত্তিতে হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু 15 থেকে 20 লক্ষ টাকা দুর্নীতির বিভৎস খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন এখন 1 কোটি দেব, পরে আরো 1 কোটি পাবেন, 350 কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম,
পড়ে আছে জীবন রক্ষাকারী সামগ্রী, কিটের ঘাটতি নিয়ে 2 রকমের তথ্য, উৎপাদন নয় রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তার ইত্যাদি শিরোনামে নানা রিপোর্ট করে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন, তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমি মানুষের চিন্তা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের স্বার্থে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, রোজিনাকে 6 ঘন্টা ধরে যে হেনস্থা করা হলো, যারা এই জন্য দায়ী তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাই। সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে বারবারই সংখ্যা নিয়ে আসে। আমি একটা বিষয় খুব স্পষ্ট বলতে চাই, কোনো গণমাধ্যমকে তার রিপোর্ট প্রকাশের জন্য যদি হেনস্থার শিকার হতে হয়, নানা রকম হুমকির মুখে পড়তে হয়, তখন আর কোনো গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারে না। মাননীয় স্পিকার, বিশ্ব গণমাধ্যম সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম এবং মিয়ানমার এবং আফগানিস্তানের অবস্থাও বাংলাদেশের চাইতে ভালো। আমরা অবাক হয়ে দেখি প্রতিটা বিভাগে ব্যয় বাড়ানো হয়েছে উন্নয়নে কোনো আপত্তি ছিল না যদি সেটা অন্তর্ভুক্তিমূলক, সুষম, দক্ষ, দুর্নীতিমুক্ত হতো। কিন্তু ভাগ্যচক্রে গত এক যুগের ক্রিপ্টোক্রেসি এবং ক্রনিক ক্যাপিটালিজমের ধাক্কায় এই দেশে উন্নয়ন হয়েছে কোটি কতক মানুষের, ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বৈষম্য প্রতিদিন বাড়ছে। সরকার যখন দাবি করে জিডিপি 34 লক্ষ কোটি টাকার ওপরে, বাজেট প্রস্তাবিত হয় 6 লক্ষ কোটি টাকার, প্রবৃদ্ধির দাবি আসে 7.2%, মাথাপিছু আয় দাবি করা হয় $2,227, তখন করোনায় দারিদ্র্যের সংখ্যা 20% থেকে বেড়ে দাঁড়িয়েছে 42%। সানেমের রিপোর্ট মাননীয় স্পিকার, এবং পিপিআরসি এবং ব্র্যাকেট যৌথ গবেষণা বলছে নতুন করে দারিদ্র্যের কাতারে ঢুকেছে কম করে হলো 2,45,00,000 মানুষ। আর করোনার আগে যে বৈষম্য নির্দেশক গিনি সহক ছিল 0.485, সেটা নিশ্চিতভাবে এখন 0.5 ছাড়িয়ে বহুদূর চলে গেছে। স্বজন তোষণ অর্থনীতি বা ক্রনিক ক্যাপিটালিজমের ফলে 1% লোকের হাতে 60 থেকে 70% সম্পত্তি জমা হয়েছে, আর যে কারণে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম। এই করোনা কালে অপ্রদর্শিত আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে হাজার হাজার মানুষ। এর ফলে যুক্ত হয়েছে মুক্তবাজার অর্থনীতির সর্বপ্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ, সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। নতুন আসা এই দরিদ্র মানুষের তালিকা দূরেই থাকুক, পুরনো দরিদ্রদের কোনো সঠিক তালিকা পর্যন্ত সরকারের কাছে নাই। সরকারি গবেষণায় দেখা গেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত থাকা মানুষের 46%ই ভাতা নেবার যোগ্যতা পূরণ করেন না। সর্বোচ্চ দুর্নীতি, রাজনীতিকরণ এবং দলীয়করণের ফল হয়েছে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজশ ছাড়া কোনো ভাতা পাওয়া এখন অসম্ভব। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ, প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তির টাকা আছে। এ কারণে সামাজিক সুরক্ষা খাতে প্রতি বছর যে বরাদ্দ দেখানো হয়, দরিদ্র অসহায় মানুষের জন্য প্রকৃত বরাদ্দ তার চেয়ে অনেক কম। দরিদ্র মানুষের কোনো তালিকা যেহেতু সরকারের কাছে নাই, তাই 2.5 কোটির উপর নতুন দরিদ্র সীমার নিচে নামায় মানুষগুলো না পেয়েছে কোনো ভাতা, না কোনো সহায়তা। মাননীয় স্পিকার, বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা বলছেন এই মুহূর্তে মানুষের হাতে নগদ টাকা দেবার কোনো বিকল্প নাই। গত বছর 50 লাখ মানুষের হাতে 2,500 টাকা দেবার যে প্রকল্প সরকার নিয়েছিল, সেটা প্রাথমিকভাবে দুর্নীতির কারণে ভেস্তে যায় এবং পরে মাত্র 35 লক্ষ মানুষের হাতে 2,500 টাকা দেওয়া হয়। এই একই প্রকল্প এবারও নেওয়া হয়েছে। আমি প্রশ্ন রাখি, 5 সদস্যের একটা পরিবারের জন্য এই 2,500 টাকা এই বাজারে কতটুকু কাজে দেবে, এই প্রশ্ন থেকেই যায়। করোনাতে আমরা হারিয়েছি অনেক কিছু, সেই সঙ্গে আমরা হারিয়েছি মধ্যবিত্ত। করোনার আগে যে মধ্যবিত্তের আকার ছিল 70%, করোনার পরে সেটা নেমে দাঁড়িয়েছে 50%। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার, আপনারা জানেন যে নারায়ণগঞ্জে 333 নম্বরে সাহায্য চেয়ে মহাবিপদে পড়েছিলেন ফরিদ আহমেদ। বলা হয়েছিল তিনি যেহেতু একজন পৈতৃক সূত্রে একটা বাড়ির মালিক এবং তিনি একটা হোসিয়ারি কারখানায় কাজ করেন, সুতরাং তিনি। জি, 2 মিনিট মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলা হয়েছিল যেহেতু তিনি তার একটা পৈতৃক বাড়ি আছে, সেহেতু এই 333 নম্বরে টেলিফোন করে তিনি আমলাদের অযথা ব্যতিব্যস্ত করেছেন এবং সেই শাস্তি হিসেবে তাকে 100 গরিব লোকের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করতে বলা হয়। তিনি তার স্ত্রীর গয়না বন্ধক রেখে এবং 65,000 টাকা ধার করে সেই পরিশোধ করেন এবং তিনি বলেন যে আমি ধনী নই, আমি গরিব, আমি অত্যন্ত গরিব। 3 মাস আগে থেকে আমার ঘরে খাবারের কষ্ট, আমার বউ অনেক কষ্টে খাবার জোগাড় করছে। কথাগুলো লিখতে লিখতে অনেক কাঁদলাম। কথাগুলো লেখা ছিল রাজশাহীর টুটুল নামের একজন ফ্রিল্যান্সার আইটি কর্মীর। মাননীয় স্পিকার, দেশের সকল জাতীয় গণমাধ্যমে খবর এসছে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, কারণ তার ঘরে পর্যাপ্ত খাবার ছিল না এবং তিনি অত্যন্ত ঋণে জর্জরিত ছিলেন। এটাই হচ্ছে করোনা কালে মধ্যবিত্তের গল্প। মধ্যবিত্তকে সাহায্য করবার কোনো পরিকল্পনা করোনা কালের কোনো বাজেটেই ছিল না। এমনকি প্রণোদনার ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের মূল লক্ষ্য ছিল বৃহৎ শিল্প। সরকার 23টি প্যাকেজের মাধ্যমে 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, যার মধ্যে দরিদ্র ও কর্মহীন মানুষের সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্যাকেজ মাত্র 7টি। এতে বরাদ্দের পরিমাণ 10,183
73 কোটি টাকা, অর্থাৎ 80% এই ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত দুস্থ গরিব দিনমজুর শ্রমিকরা কোনো উপকৃত হয়নি। এই 7টি সুরক্ষা প্যাকেজের অর্থ কাঙ্ক্ষিতদের হাতে পৌঁছায় নাই। সর্বোপরি সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্ধেকই পৌঁছায় নাই ভুক্তভোগীদের হাতে। ঘোষিত প্রণোদনা প্যাকেজের 50,957 কোটি টাকা বিতরণ সম্ভব হয় নাই, যা মোট অর্থের প্রায় 42%। প্যাকেজ বাস্তবায়নে সরকারের উদাসীনতা এবং আন্তরিকতার অভাবের জন্য দায়ী। আরো মজার বিষয় হলো, সরকার যে প্রণোদনা দেবার দাবি করে আসছে সেটি আসলে প্রণোদনা নয়, ব্যাংক নির্ভর ঋণ। অথচ সরকার এই লোনের টার্গেটও তার টার্গেট গ্রুপের কাছে পৌঁছতে পারে নাই। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী 69% ব্যবসা প্রতিষ্ঠান কোনো প্রণোদনা পায় নাই, 9% প্রণোদনা সম্পর্কে জানে না, ক্ষুদ্র প্রতিষ্ঠান পেয়েছে 10, মাঝারি 28 এবং বড় প্রতিষ্ঠান মাত্র 46%। প্রণোদনা প্রাপ্তিতে একেবারেই পিছিয়ে আছে পাইকারি বিক্রেতা, রেস্তোরাঁ, পরিবহন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ।